শেখ হাসিনা, কামাল ও মামুনের বিরুদ্ধে গণহত্যা মামলার তদন্ত প্রতিবেদন আজ ট্রাইব্যুনালে শুরু হবে বিচারের আনুষ্ঠানিকতা। শত চেষ্টায়ও থামছে না ব্যাটারি রিকশার দৌরাত্ম্য। যাত্রীর সুরক্ষায় ইজি বাইক তৈরি করছে বুয়েটের প্রকৌশলীরা। যে চেসিস ডিজাইনটা করা হয়েছে এবং যে ওয়েটের এখানে ইস্যু আছে, সেন্টার অফ গ্রাভিটি যেখানে, তাতে 30 কিলোমিটার পর্যন্ত স্পিডে এটা সহজে উল্টে পড়বে না। লবণ চাষের জমি কমায় চিন্তিত চাষিরা। পদ্ধতি পরিবর্তনে একই জমিতে বছরে 3 লাখ টনের বেশি উৎপাদন বাড়ানো সম্ভব। এবং অস্ত্রবিরতিতে গতি ফিরছে কাশ্মীর উপত্যকায়। দুই পাশে খুলেছে দোকানপাট। রাজনৈতিক সমাধান ছাড়া শান্তি নিয়ে সন্দিহান। अब कारोबार तो हम जरूर शुरू करेंगे, लेकिन इसको फिर दोबारा सेटल करते हुए हमें कई दिन लग जाएंगे। मोदी सीधे तरीके से कश्मीर को आज़ाद कर देता है, छोड़ देता है, तो वो बेहतर चीज़ है। স্বাগত এখন বাজারে। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমি সুমাইয়া রাত্রি। শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুনের বিরুদ্ধে জুলাই গণহত্যার মামলার তদন্ত প্রতিবেদন জমা হবে আজ। আর এর মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে ট্রাইব্যুনালের বিচারের আনুষ্ঠানিকতা। চিফ প্রসিকিউটরের কাছে এই তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে আজ। পরে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে বিস্তারিত জানাবেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। গেল বছরের জুলাই অভ্যুত্থানে সংঘটিত গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে মামলা হয়। এছাড়া ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল সহ শীর্ষ নেতাদের বিরুদ্ধেও মামলা হয়েছে। সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। এ নিয়ে 2টি তদন্ত প্রতিবেদন দাখিল করবে প্রসিকিউশন টিম। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন সোমবারের মধ্যে জারি না হলে আবারও আন্দোলন হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আব্দুল্লাহ। রোববার রাতে শাহবাগ চত্বরে আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ সহ 3 দফা দাবিতে জুলাই আন্দোলনে আহতদের আন্দোলনে এসে এসব কথা বলেন তিনি। পরে রাস্তা ছাড়লেও দাবি আদায়ে অনড় অবস্থানে রয়েছে জুলাই আহতরা। এর আগে রোববার সকাল থেকে জুলাই আন্দোলনে আহত ব্যক্তিরা জড়ো হতে থাকেন শাহবাগ এলাকায়। আহতরা বলেন, আন্দোলনের 9 মাস পার হলেও এখনও সুষ্ঠু চিকিৎসা পাচ্ছেন না তারা। অনতিবিলম্বে তারা পূর্ণ চিকিৎসার দাবি জানান। এ সময় জুলাই ঘোষণাপত্র নিয়ে সময় ক্ষেপণের জন্য ফ্যাসিবাদীদের সহযোগীদের দায়ী করেন জুলাইয়ের আহতরা। তারা বলেন, দীর্ঘদিন ধরে সরকারের বিভিন্ন দপ্তরে আওয়ামী লীগের লোকজন ক্ষমতা কুক্ষিগত করে রেখেছে। তাদেরকে পদ থেকে বিতাড়িত করতে হবে। এছাড়াও 30 দিন নয়, বরং অতি দ্রুত জুলাই ঘোষণাপত্র দেওয়ার দাবি জানান বক্তারা। আওয়ামী লীগকে চিরতরে বাংলাদেশ থেকে তার নিবন্ধন বাতিল করতে হবে। নির্বাচনিক যত রকম প্রক্রিয়া আছে সেইগুলোর থেকে তাকে বহিষ্কার করতে হবে। আগামীকাল প্রজ্ঞাপন যদি না দেয়, তাহলে আমরা গতকাল যে ধরনের আন্দোলন করেছি, প্রয়োজনে সারা দেশব্যাপী তার চেয়ে বৃহৎ পরিসরে আন্দোলন করার সক্ষমতা রয়েছে। 2 নম্বর, সরকার বলেছেন জুলাই ঘোষণাপত্র দিবেন। সরকার এর আগেও বলেছেন, কিন্তু কথা রাখে নাই। কিন্তু এই প্রথম সরকার যেটা বলেছেন, সরকার একটা সময় দিয়েছেন। সরকার বলেছেন 30 কর্মদিবস। কোনো কিছুই যেন থামাতে পারছে না ব্যাটারি চালিত অটোরিকশার লাগামহীন দৌরাত্ম্য। সড়কে অন্যান্য গাড়ির রীতিমতো ঘুম হারাম করে ফেলেছে ত্রুটিযুক্ত এই বাহনটি। নেই সঠিক ব্রেক সিস্টেম, ইন্ডিকেটর ও বৈজ্ঞানিক কাঠামো। প্যাডেল রিকশায় ব্যাটারি আর মোটর লাগিয়েই সড়কে ছেড়ে দেওয়া হচ্ছে এই 3 চাকার বাহন। এমন অবস্থায় বৈজ্ঞানিক কাঠামোযুক্ত ইজি বাইক তৈরি করেছে বুয়েটের একটি দল, যা নিশ্চিত করবে যাত্রীর সুরক্ষা। আরও জানাচ্ছেন তৌহিদুল তারেক। মূল সড়কে অটোরিকশা নিয়ন্ত্রণে পাইলট প্রজেক্ট হিসেবে গেল ঈদের আগে এই রিকশা ট্র্যাপার বসায় প্রশাসন। তবে এর কার্যকারিতা নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। মডিফিকেশন করা দরকার, আবার 2 পাশেই দরকার। ঠিক আছে, দেখা যাচ্ছে আমরা এই পাশ দিয়ে জিনিসটা কন্ট্রোল করতেছি, বাট উল্টা পাশ দিয়েও মাঝে মাঝে তারা যাওয়ার চেষ্টা করতেছে। প্যাসেঞ্জার নিয়ে যদি উঠা যায়, আপনার দেখা যাচ্ছে চাক্কা লিক হয়ে যায়, চাক্কা বসে যায়,
এটার ডরে আমরা চাক্কা এটার জন্য এখান থেকে উঠি না। কাজ হবে এই রুটে যে পরিমাণ রিক্সা ঢুকে একটু সমস্যা হয়, স্লিপ খেয়ে ঘুরে যায়, এখন তো ঘুরে গেল। এটা কোনো লাভ হয় না, রিক্সা যাওয়া কি বন্ধ করতে পারছে? কোনো কিছুই যেন থামাতে পারছে না এই অটোরিকশার লাগামহীন দৌরাত্ম্য। প্রযুক্তির ছোঁয়ায় পায়ে চালানো রিকশায় যুক্ত হয়েছে মোটর ও ব্যাটারি। প্যাডেল চালানোর জায়গায় এখন শুধু হাত ঘুরিয়েই দ্রুতগতিতে চলছে রিকশা। কর্মব্যস্ত মানুষও গন্তব্যে পৌঁছাতে বেছে নিচ্ছেন এই অটোরিকশা। তবে অবৈজ্ঞানিক কাঠামো, প্রশিক্ষণহীন ও বেপরোয়া চালক নিয়মনীতির তোয়াক্কা না করে মূল সড়কে দাপিয়ে বেড়ানোই যেন কাল হয়ে দাঁড়িয়েছে অল্প সময়ে জনপ্রিয়তা পাওয়া যানটির। এমন বাস্তবতায় এই বাহনকে অন্তর্ভুক্ত করেই স্থানীয় সরকার আইন 2009 সংশোধন চলছে। এটার ম্যানুফ্যাকচারিং কিছু যে ডিফেক্টগুলো আছে সেইগুলোকে অ্যাড্রেস করে যাতে একটা সেফ ভেহিকেল হিসাবে দেওয়া যায়, সেই হিসাবে একটা আইনের পরিবর্তন করা হয়েছে স্থানীয় সরকার বিভাগ থেকে। এটা হয়তো সীমিত আকারে হয়তো নির্দিষ্ট করে দেওয়া হবে যে কোন কোন স্থানে চলবে, কারা কারা চলবে এবং তাদের লাইসেন্স থাকবে কিনা বা তাদের ট্রেনিং থাকবে কিনা সব কিছু বলা হবে। এদিকে নীতিমালার অংশ হিসেবে দুর্ঘটনা ও যাত্রীর নিরাপত্তা বিবেচনায় এই যানের একটি বৈজ্ঞানিক কাঠামো তৈরি করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের যন্ত্রকৌশল বিভাগের একটি দল। অধ্যাপক মোহাম্মদ এহসানের নেতৃত্বে 6 সদস্যের গবেষক দল এতে যুক্ত করেছে হাইড্রোলিক ব্রেক, ইন্ডিকেটর সহ নতুন 16টি ফিচার। আমরা প্রায় 16টা মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল চেঞ্জ এখানে ইন্ট্রোডিউস করেছি। 3 চাকায় হাইড্রোলিক ব্রেকিং সিস্টেমটা রেখেছি। এতে আমাদের কিছুটা কস্ট বেড়েছে, কিন্তু আমাদের মনে হচ্ছে একটা বড় বিপদের হাত থেকে আমরা অনেকটা সেফ হব। সো আমরা চেসিসের একটা ফ্রেমের ডিজাইন করে দিয়েছি, মিনিমাম কত থিকনেস থাকবে, কি ধরনের স্ট্রেংথ থাকতে হবে। ডিপিং ফাংশনটা আছে, অর্থাৎ লাইটটা কাছে দূরে করা যায়। সো গাড়িতে একটা লাইটে যে সুবিধা আমরা পাই, ওই সুবিধাগুলো আমরা এই লাইটটা থেকে পাবো। আমরা বোথ ড্রাইভার এবং প্যাসেঞ্জারের দুই পাশে আমরা হাফ ডোর ইন্ট্রোডিউস করেছি। সর্বোচ্চ 30 কিলোমিটার গতিতে চলবে এই ইজি বাইক। গতির সাথে তাল মিলিয়ে রাখা হয়েছে 3টি হাইড্রোলিক ব্রেক। এতে ব্যবহৃত মোটরটি কাজ করবে জেনারেটরের মতো। প্রতি ব্রেকে তৈরি হবে বিদ্যুৎ। যে চেসিস ডিজাইনটা করা হয়েছে এবং যে ওয়েটের এখানে ইস্যু আছে, সেন্টার অফ গ্রাভিটি যেখানে, তাতে 30 কিলোমিটার পর্যন্ত স্পিডে এটা সহজে উল্টে পড়বে না বা সেরকম অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স অনেক কম। এই মডেলটি তৈরিতে খরচ পড়বে প্রায় 1.5 লাখ টাকা, যা এখন রাস্তায় চলা ইজি বাইক থেকে কিছুটা বেশি। তবে নিরাপত্তা নিশ্চিতে ও দুর্ঘটনা রোধে এর বিকল্প নেই বলে জানান এই অধ্যাপক। 70,000 টাকা খরচ করে যদি 500 টাকা উঠাতে পারি, আমার 1.5 লাখ টাকা কেন আমি যাব? কিন্তু ওই জায়গায় তো সরকারের রোলটা। দেশের অন্যতম সমাদৃত প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের তৈরি এই বিজ্ঞানসম্মত ইজি বাইকটি সড়কে কমাবে দুর্ঘটনা, নিশ্চিত করবে যাত্রীর নিরাপত্তা। তবে মডেলটির এই সেবা যাত্রী পর্যন্ত পৌঁছে দিতে প্রয়োজন সরকারের সদিচ্ছা ও সুব্যবস্থাপনা। তৌহিদুল তারেক, এখন, ঢাকা। আবহাওয়া অনুকূলে থাকা আর কৃষকের ঘাম ছড়ানো পরিশ্রমে এবার বগুড়ায় বোরোর ফলন ভালো হয়েছে বেশ। তবে হলে কি হবে? ভরা মৌসুম হয়, হাট বাজারে মিলছে না কাঙ্ক্ষিত দর। বাম্পার ফলনের সুযোগ কাজে লাগিয়ে লাভের বড় অংশ নিয়ে নিচ্ছে মধ্যস্বত্বভোগে। নগদ টাকার প্রয়োজনে কৃষককে তাই কম দামে বিক্রি করতে হচ্ছে তার কষ্টের ফসল। এদিকে সরকারিভাবে ধান চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন হলেও পুরো দমে ধান কেনা শুরু হয়নি। বগুড়া থেকে মাজেদুর রহমানের প্রতিবেদন আর ছবি তুলেছেন সাইফুল ইসলাম সাগর। বগুড়ার বিস্তীর্ণ মাঠ ধারণ করেছে সবুজাভ সোনালী বর্ণ। কষ্টার্জিত সোনালী ফসল ঘরে তুলতে তীব্র গরম উপেক্ষা করে কৃষকের দিনভর ব্যস্ততা। জেলায় চলতি মৌসুমে তেমন বৈরী আবহাওয়া না থাকায় ফলন বেশ ভালোই হয়েছে। কৃষকের অভিযোগ, ঘাম ঝরিয়ে ফসল ফলালেও লাভের অংশে বেশিরভাগই যায় মধ্যস্বত্বভোগী ও ব্যবসায়ীদের ঘরে। তাই উৎপাদন খরচ বিবেচনায় নিয়ে ন্যায্য দাম নিশ্চিতের দাবি কৃষকের। বাজারের যে অবস্থা, এখন বেশিরভাগ লজ যাবে আর সরকার যদি আসে যদি পাড়া মহল্লা যদি কিনতো তাহলে 2 টাকা লাভ পাতো। এই জন্য কিষাণ পাট দিয়েতে আমাকে এখন বর্তমানে লজ যাবে। সরকার যে দামটা বেঁধে দিচ্ছে এই দামে যদি আমরা ধান বিক্রয় করতে পারি তাহলে আমাদের মোটামুটি লাভ হবে। বগুড়ার হাট বাজারগুলোতে এরই মধ্যে আসতে শুরু করেছে নতুন ধান, তবে দাম কিছুটা কম। নন্দীগ্রামে রনবাগা হাট ঘুরে দেখা যায় প্রতিমন মোটা ধান 1100 টাকায় এবং চিকন ধান বিক্রি হচ্ছে 1380 টাকা মন দরে। নতুন ধান বাজারে আসায় কমেছে পুরনো ধানের দাম। আগে ছিল 2000-2100 পুরান ধান,
মানে এসি কোনটা। এখন নতুন ধান ওঠার কারণে দাম কমে গেছে। ব্যাপক খরচা, কাটার দাম 7,000 টাকা বিঘে, ঔষধ বিঘেকে 5,000 পড়ে গেছে। আবার হচ্ছে লাগানি আছে, হাল আছে, চাষ আছে। সরকার কিনবে যে মোটা ধান হাইব্রিড হীরা 2, এই ধানটা বাজারে এখন বিক্রি 16 আনা উঠেনি, কিন্তু উঠিছে হালকা পাতলা। এই ধানটা বিক্রি হয়েছে 1100 থেকে 1150 পরিমাণ। চলতি বড় মৌসুমে জেলা জুড়ে 36 টাকা কেজি দরে 12,000 টন ধান এবং 49 টাকা কেজি দরে 80,000 টনের বেশি চাল সংগ্রহ করবে খাদ্য বিভাগ। এরই মধ্যে গেল 24 এপ্রিল সরকারিভাবে ধান চাল সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করা হলেও এখনও শুরু হয়নি ধান কেনা। এতে সংগ্রহের লক্ষ্য পূরণ হওয়া নিয়ে শঙ্কা থাকলেও খাদ্য বিভাগ বলছে ভিন্ন কথা। প্রায় 12 টনের মতো আমাদের প্রকিউরমেন্ট হয়েছে, তো আশা করি যে নেক্সট উইক থেকে কিংবা 8-10 দিন পর থেকে প্রয়োজন হবে এবং আমরা আশা করি যে শতভাগ অর্জন করতে সফল হব ইনশাল্লাহ। বগুড়ায় 1,83,600 হেক্টর জমিতে এবার বড় চাষ হয়েছে, যেখান থেকে প্রায় 7 লাখ টন চাল উৎপাদনের লক্ষ্য কৃষি বিভাগের। মাজেদুর রহমান, এখন বগুড়া। দর্শক, নুনের মতো ভালোবাসার গল্প আমরা অনেকেই জানি, যে গল্প রাজাকে নুনের মতো ভালোবাসার কারণে রাজকন্যা হতে দেখা গেছে বনবাসে। গল্প থেকে এবার বাস্তবে ফিরছি। দেশে দিন দিন কমছে লবণ চাষের জমি, বাড়ছে লবণের চাহিদা। এমন বাস্তবতায় কম জমিতে বেশি ও উন্নত মানের লবণ উৎপাদনে চলছে গবেষণা। এর মধ্যে ভারতীয় পদ্ধতির ব্যবহারেও মিলছে সফলতা। দেশীয় পদ্ধতির সাথে অন্তর্ভুক্ত করে বিদ্যমান জমিতেই বছরে প্রায় 3 লাখ টন বেশি লবণ উৎপাদন বাড়ানো সম্ভব বলে মনে করছেন গবেষকরা। মোহাম্মদ রাসেলের ক্যামেরায় আরও জানাচ্ছেন মন্তোষ বেদজ্ঞ। কক্সবাজারের চৌফুলদুন্ডির প্রায় 17 একর লবণ মাঠে সনাতন পদ্ধতির সাথে ভারতীয় পদ্ধতি অন্তর্ভুক্ত করে শুরু হয়েছে লবণ চাষ। এ পদ্ধতি প্রান্তিক চাষিদের মাঝে ছড়িয়ে দিলে কম খরচ ও সময়ে বৃদ্ধি পাবে উৎপাদন। এদিকে পরিবর্তন এসেছে মাঠের গঠনেও। সনাতন পদ্ধতির কাঁচাকোটায় 8 থেকে 10 ইঞ্চির বদলে তৈরি করা হয়েছে 30 থেকে 40 ইঞ্চি আইল। ফলে সেখানে সংরক্ষণ করা যাচ্ছে 30 থেকে 35 ইঞ্চি পানি। বৃষ্টির সময় সর্বোচ্চ 3 ইঞ্চি মিঠা পানি জমে থাকলেও তা সরিয়ে দিয়েই আবারও শুরু করা যাচ্ছে চাষ। এতে আরও 7 থেকে 10 দিন বসে থাকতে হচ্ছে না চাষিদের। লবণ চাষের মৌসুম অক্টোবর থেকে মে পর্যন্ত 8 মাস। এ সময় গড়ে বৃষ্টি হয় 4 থেকে 5 দিন। তাই মাঠ পর্যায়ে এ পদ্ধতি বাস্তবায়ন হলে উৎপাদনশীলতা বাড়বে উল্লেখযোগ্য হারে। ফলে দেশে দানাদার ও অপরিপক্ক লবণের উৎপাদন বাড়বে প্রায় 3 লাখ টন। বর্তমান যে চাহিদা আছে সেটা মিট আপ করতে গেলে আমাকে এই যে জমি আমার আছে এক্সিস্টিং সেটা থেকে আরও উৎপাদন বাড়াতে হবে। যেখানে গত বছর আমাদের মন প্রতি উৎপাদন হয়েছে 389 মেট্রিক টনের এই মনের মতো কানি প্রতি। তো সেটাকে আমরা চাচ্ছি যে সেটা যদি আমরা আরও একটু বাড়াতে পারি, 400 বা 450 মনে নিয়ে যেতে পারি, সেই জন্য এই পাইলটিং কার্যক্রমটা। নতুন পদ্ধতিতে লবণ চাষে নানা অভিজ্ঞতার কথা জানালেন মাঠের শ্রমিকরা। পার্থক্য হলো এখানে মনে করেন মাঠ বেশি, কাজ কুলায় বেশি, এই কাজগুলো করতে বেশি হয়, অন্য মাঠের মধ্যে কাজগুলো নেই। এখানের মাটি আর ওইখানের মাটি অনেক ব্যবধান। এখানে হচ্ছে বালু মাটি, একটু বালু মিঠা হয়, এখানে একটু লবণ বেশি। এখন শুধু ভারত নয়, চীন ও জাপানের মতো দেশগুলোর পদ্ধতিও ধাপে ধাপে অন্তর্ভুক্তির উদ্যোগ নিচ্ছে বিসিক। বৃষ্টি বন্ধ হওয়ার পরপরই কাঁচা কোঠায় উপরে 3 ইঞ্চি একটা নালা কেটে দিয়ে বৃষ্টির পানিটা বের করে দিই, আমার নিচে লবণ পানিটা রয়ে গেছে, তাহলে আমাকে কিন্তু আর সাগরের পানি স্যালানিটি বেড়ে আসার জন্য বসে থাকতে হচ্ছে না। তখন কিন্তু ওইটা কনসেন্ট্রেটেড, একদিন রোদ পেলেই কিন্তু ওই লবণ পানিটা আবার কনসেন্ট্রেটেড হয়ে যাচ্ছে। তখন কিন্তু আমার প্রোডাকশন কিন্তু অনেক, আমি পরের দিনই বৃষ্টি বন্ধ হওয়ার পরে আমি কিন্তু মাঠে কাজ শুরু করে দিতে পারতেছি, আমাকে 7 থেকে 10 দিন বসে থাকতে হচ্ছে না। 2006-07 অর্থ বছরে দেশে লবণের চাষ হতো প্রায় 70,500 একর জমিতে। চলতি অর্থ বছরে তা নেমেছে 69,000 একরে। ফলে উৎপাদন বাড়াতে এখন দরকার আধুনিক এই পদ্ধতির বিস্তার ও প্রান্তিক চাষিদের প্রশিক্ষণ। মন্তোষ বেদজ্ঞ, এখন কক্সবাজার। অর্থনীতির একটি বেসিক হিসাব, বাজারে সরবরাহ বাড়লে কমে পণ্যের দাম, আর সরবরাহ কমলে বেড়ে যায় দাম।
এ তো গেল বই পুস্তকের আলাপ। বাস্তবে কি হচ্ছে বাজার? পটুয়াখালীর সরবরাহ কম থাকলেও মাছের দামে নেই কোনো পরিবর্তন, তবে শেরপুরে বেড়েছে দাম। যাই হোক, মাছ বাজারের চালচিত্র জানাতে পটুয়াখালী নিউ মার্কেট বাজারে আছেন সহকর্মী জসিম পারভেজ, আর শেরপুরের নবীনগর হাজির বাজার থেকে যুক্ত হয়েছেন জাহিদুল খান সৌরভ। প্রথমে চলে যেতে চাই পটুয়াখালীতে জসিমের কাছে। জসিম, মাছের দাম বাড়েনি আবার কমেও নি, এমনটা হওয়ার কারণ কি? আসলে এখন বিশ্ব জুড়ে বিশ্বায়নে যে এখন জলবায়ু পরিবর্তনের প্রভাব বিস্তার করতে শুরু করেছে উপকূলীয় অঞ্চলে, আর তীব্র তাপপ্রবাহের কারণে উত্তপ্ত পরিস্থিতিতে সাগর পানি সবকিছুই যেন উত্তপ্ত হয়ে উঠেছে। অস্বস্তি বিরাজ করছে মানবকুলে। সে কারণেই কিন্তু পটুয়াখালীর যে সকল নদ নদী রয়েছে সে সকল নদ নদীতে মাছের বিচরণটা কমেছে এবং সে তুলনায় জেলেদের জালে মাছের ধরাও কম দিচ্ছে। সে কারণে মাছের সরবরাহ কম রয়েছে, তবে এখানে ক্রেতা সংখ্যা কম থাকায় মাছের দামটা অপরিবর্তিত রয়েছে। তো আমি এখন দাঁড়িয়ে আছি পটুয়াখালী নিউ মার্কেটে। আপনি জানেন যে এখানে প্রায় 1 কেজি ওজনের যে ইলিশ রয়েছে তা আজ এই নিউ মার্কেটের এই বাজারে বিক্রি হচ্ছে 2500 থেকে 2600 টাকা, এবং 800 থেকে 900 গ্রাম ওজনের যে ইলিশ তা আজ বেচা বিক্রি হচ্ছে 1300 থেকে 1500 টাকা 500 থেকে 700 গ্রাম ওজনের, এবং 800 থেকে 900 গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 1600 থেকে 1800 টাকা পর্যন্ত। এছাড়া যে নদ নদী এবং পুকুর ঘেরের যে মাছ রয়েছে রুই, তা আজ বিক্রি হচ্ছে এখানে 350 টাকা প্রতি কেজি, এবং কাতল বিক্রি হচ্ছে 350 থেকে 420 থেকে 450 টাকা পর্যন্ত। এছাড়া যে সিলভার কাপ মাছ তা বেচা বিক্রি হচ্ছে 150 থেকে 200 টাকা প্রতি কেজি। এছাড়া যে তেলাপিয়া মাছ রয়েছে সেই তেলাপিয়া মাছ বিক্রি হচ্ছে 150 থেকে 160 টাকা প্রতি কেজি। এছাড়া যে পাঙ্গাস রয়েছে তা বিক্রি হচ্ছে 160 টাকা এবং 170 টাকাও বিক্রি হচ্ছে আকার ভেদে। এছাড়া যে পোয়া মাছ রয়েছে নদীর তা বিক্রি হচ্ছে 200 থেকে 500 টাকা পর্যন্ত। এছাড়া যে চিংড়ি মাছ রয়েছে সেই চিংড়ি মাছ বেচা বিক্রি হচ্ছে 650 থেকে 1200 টাকা পর্যন্ত প্রতি কেজি, সেটিও আকার এবং প্রকার ভেদে দাম ওঠানামা করছে। এছাড়া যে চাষ পাবদা রয়েছে সেই পাবদা মাছ বেচা বিক্রি হচ্ছে 350 টাকা প্রতি কেজি। তো আপনাকে আরো জানিয়ে রাখি যে এখানে যে বিক্রেতা রয়েছেন তারা বলেছেন যে গত 2 দিন পর্যন্ত মাছের সরবরাহ কিছুটা কম থাকলেও কিন্তু ক্রেতার সংখ্যা কম রয়েছে, কারণ আপনি দেখতেই পাচ্ছেন বাজার কিন্তু ক্রেতা প্রায় শূন্য বলা চলে। এখানকার যে বিক্রেতা রয়েছে তারা বলছেন যে তাদের মাছের যে সরবরাহ থাকলেও তারা কিন্তু বেচা বিক্রি করতে না পারায় তারা মাছ কিন্তু মজুত করতে বাধ্য হচ্ছেন। কারো কারো মাছ নষ্ট হয়ে যাচ্ছে, এতে অর্থনৈতিক ক্ষতিতে পড়েছেন এমনটি নিশ্চিত করেছে এখানকার ব্যবসায়ীরা। তবে ভোক্তারা বলছেন যে বর্তমান যে তাপপ্রবাহের কারণে তারা বাজার হাটে বিচরণটা কম করছেন। এই ছিল আমার কাছে সবশেষ রাত্রি। পটুয়াখালী থেকে সহকর্মী জসিম পারভেজ ছিলেন যুক্ত, জানাচ্ছিলেন আমাদের মাছের দরদামের খবর। এবার যেতে চাই শেরপুরে সৌরভের কাছে। সৌরভ, আপনার ওইখানে মাছের দরদাম কেমন জানাবেন, এবং একই সাথে জানতে চাই কোন মাছ কত দামে বিক্রি হচ্ছে? আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে জেলা শহরের বৃহৎ পাইকারি মাছের বাজার, সেটি নবীনগর হাজির বাজার নামে পরিচিত। তো আমরা দেখেছিলাম যে সকাল থেকে কিন্তু মৎস্য চাষিরা তাদের মাছ বিক্রির জন্য হাটে নিয়ে এসেছিল, এবং ক্রেতা বিক্রেতারা দাম দরাদরি করে কিন্তু তারা প্রয়োজনীয় মাছ কিনে ক্রেতারা বাড়ি ফিরছে। তো আমি যদি রাত্রি আজকের মাছের বাজার দর জানাই, গত সপ্তাহে আমরা দেখেছিলাম যে শিং মাছ বিক্রি হচ্ছিল 300 টাকা কেজি ধরে, সেটি কিন্তু আজকের বাজারে হঠাৎ করে 100 টাকা বৃদ্ধি পেয়ে 400 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। এছাড়া আমরা দেখেছিলাম গত সপ্তাহে যে দেশীয় মাছ বিক্রি হচ্ছিল 500 টাকা কেজি ধরে, সেটি কিন্তু আজকে বাজারে হঠাৎ করে 100 টাকা বৃদ্ধি পেয়ে 600 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। এছাড়া চাষের চিংড়ি মাছ যে রয়েছে সেটি আমরা দেখেছিলাম গত সপ্তাহে মান বেঁধে 800 থেকে 900 টাকা কেজির মধ্যে বিক্রি হলেও সেটি কিন্তু আজকে বাজারে হঠাৎ করে 100 টাকা বৃদ্ধি পেয়ে যথাক্রমে 1000 থেকে 1100 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। এছাড়া চাষের যে সকল কার্প জাতীয় মাছ রয়েছে সেগুলো তো আমরা দেখেছি গত সপ্তাহে 230 টাকা কেজি ধরে বিক্রি হলেও আজকের বাজারে কিন্তু সেটি 20 টাকা বৃদ্ধি পেয়ে 250 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। এছাড়া আমি যদি জানাই যে পাঙ্গাস মাছ রয়েছে, পাঙ্গাস মাছ আমরা দেখেছি গত সপ্তাহে বিক্রি হচ্ছিল একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। হচ্ছিল 450 টাকা কেজি, সেটি কিন্তু আজকের বাজারে 50 টাকা বৃদ্ধি পেয়ে 500 টাকা বিক্রি হচ্ছে। এছাড়া পাবদা মাছ আমরা দেখেছি 50 টাকা বৃদ্ধি পেয়ে 300 টাকা থেকে
50 টাকা বিক্রি হচ্ছে। এছাড়া সবচেয়ে যে মাছের চাহিদা থাকে সেটা হচ্ছে ইলিশ মাছ। ইলিশ মাছেও মান ভেদে এবং আকার ভেদে 100 থেকে 150 টাকা কেজিতে বৃদ্ধি পেয়েছে। তো হঠাৎ করে প্রত্যেকটি মাছের দাম বৃদ্ধির বিষয়ে আমরা বেশ কয়েকজন মাছ বিক্রেতার সাথে কথা বলেছেন। তারা আমাদেরকে জানিয়েছেন যে মূলত বাজারে যে চাহিদা রয়েছে, চাহিদার তুলনায় কিন্তু মাছ কিছুটা হলেও কম রয়েছে। তারা বলছেন যে এই সময়ে বিশেষ করে যারা মৎস্য চাষী রয়েছেন তারা যেহেতু বোরো ধানের একটি কাজ চলছে, বোরো ধান কর্তন এবং মাড়াই চলছে, তারা বলছেন যে মূলত মাছ আহরিত হচ্ছে কম, এই কারণে মূলত বাজারে মাছ কম আসছে এবং এই সংকটের কারণেই কিন্তু চাহিদা তুলনার কারণে কিন্তু মাছের দাম অনেকটাই বৃদ্ধি পেয়েছে। তবে তারা বলছেন যদি সংকট কেটে যায় তাহলে হয়তো মাছের দাম অনেকটাই ক্রেতাদের নাগালের মধ্যে থাকবে। অন্যদিকে ক্রেতারা বলছেন যে কৃত্রিম সংকট যেন তৈরি না করা হয় সেদিকে যেন প্রশাসন নজর দেয়। তো রাত্রে এই ছিল শেরপুর থেকে মাছের বাজার দর সর্বশেষ তথ্য। পটুয়াখালী এবং শেরপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা, জানাচ্ছিলেন মাছের বাজারের খবর। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এবার লিচুর ভালো ফলন হয়েছে। এর মধ্যে স্থানীয় বাজারে আসতে শুরু করেছে লিচু। দাম বেশি হয় লাভের আশা করছেন চাষিরা। কৃষি বিভাগ বলছে চলতি বছর জেলায় 5 থেকে 6 কোটি টাকার লিচু বিক্রির আশা। ইমরান আলী সজীবের তথ্যে আর জানাচ্ছেন আব্দুল্লাল মামুন। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের বাগানগুলোতে শোভা পাচ্ছে মৌসুমি ফল লিচু। লালচে আভায় ছেয়ে গেছে পুরো বাগান। ভৌগোলিক ও নির্দিষ্ট জাতের হয় দেশের অন্যান্য জেলা থেকে সোনারগাঁওয়ের লিচু দ্রুত ফলন হয়, যার ফলে এর কদর রয়েছে দেশব্যাপী। বাগানীরা বলছেন এই জেলায় পাতি লিচু, কদমী লিচু আর চায়না লিচুর আবাদ সব থেকে বেশি। গেল বছরের তুলনায় এবছর জেলার 5 হেক্টর বেশি জমিতে লিচুর আবাদ হয়েছে, তাই উচ্ছ্বসিত চাষিরা। এদিকে লিচু অনেক বড় বড় আর কি, কদমী লিচু অনেক ভালো, তাই লিচুগুলি নিতে আসছি। সোনারগাঁয়ের লিচু সবার আগে নামে অন্যান্য জেলার থেকে, আর আপনার সোনারগাঁয়ের লিচুটা আপনার অনেক ভালো। এই আপনার কদমী লিচুটা সারা বাংলাদেশের ভিতরে সোনারগাঁয়ের লিচুই আগে আসে, তার জন্য বিভিন্ন জায়গা থেকে এখানে পর্যটক আসে, ঘুরে তারা আমরা বিক্রি করি, তারা নিয়ে যায়। এরই মধ্যে লিচু আসতে শুরু করেছে স্থানীয় বাজারগুলোতে। কদমী লিচু মৌসুমের প্রথমে বাজারে আসায় চাহিদা রয়েছে ভালো। বর্তমানে বাজারে 100 লিচু বিক্রি হচ্ছে 500 থেকে 800 টাকায়। দাম গত বছরের তুলনায় বেশি হয় খুশি চাষিরা। গেছবার পোকা হয়েছিল, এবছর লিচু তো পোকা হয় না, কে লিচুর মান ভালো, এই কাস্টমারে নিয়ে এবার খাচ্ছে ভালো। কদমী লিচুটা অনেক ভালো, এই জন্য এখান থেকে আগে আসছে লিচুটা, এই জন্য এখান থেকে নেওয়া হয় লিচুটা, নিয়ে বিক্রি করি আমরা এখান থেকে। এই লিচুর কদরটা একটু বেশি, এগুলার আগাম পাকার কারণে প্রাইসটাও একটু বেশি পাওয়া যায়, সেক্ষেত্রে এই লিচুগুলা প্রসিদ্ধ। কৃষি বিভাগ বলছে চলতি বছর জেলার 85টি গ্রামের 110 হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছে, যেখানে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 720 টন। এখান থেকে 5 থেকে 6 কোটি টাকার লিচু বিক্রি হবে। লিচুর বাম্পার ফলন হয়েছে এবং কৃষকরা আগাম হওয়াতে কৃষকরা দাম পাচ্ছে বাজারে। এখন নন দুই পাশের বাসিন্দারা, আরো জানাচ্ছেন নুছাত কামাল। জীবন চলে আপন গতিতেই, ব্যতিক্রম নয় কাশ্মীরও। তাই অস্ত্রবিরতিতে চিরবৈরী দুই দেশের সম্মতির খবর মেলা মাত্র ছন্দে ফেরার তোড়জোড় শুরু ভূস্বর্গে। যুক্তরাষ্ট্রের চাপ ও কূটনৈতিক প্রচেষ্টার জেরে শনিবার সন্ধ্যায় অস্ত্রবিরতিতে সম্মতি দেয় দুই প্রতিবেশী দেশ। এরপরই সপ্তাহভর টানটান উত্তেজনা আর সংঘাতবিহীন রাত কাটান ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের কুপওয়ারা উরি সহ বিস্তীর্ণ অঞ্চলের বাসিন্দারা। अब अल्हम्दुलिल्लाह थोड़ा थोड़ा मार्केट खुल रहा है, लेकिन इन 7 दिनों में जो हमारे इस इलाके का नुकसान हुआ है वो लामहदूद है। और रात को जो माहौल था वो नॉर्मल ही था, कोई इतना वो नहीं था। पहले तो बहुत मिसाइलें वगैरह आती थी, रात को कुछ इतना नहीं था। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে রোববার থেকেই দোকানপাট খুলতে শুরু করে। বিরামহীন গোলাবর্ষণের ক্ষত সীমান্তের চাকঠি গ্রাম জুড়ে। ক্ষয়ক্ষতি যাচাই করে কাজ শুরু করছেন স্থানীয় ব্যবসায়ীরা। আপাতত পরিস্থিতি স্বাভাবিক বলে মনে হলেও সহিংসতা থেকে বাঁচতে ভিটেমাটি ছেড়ে যাওয়া অনেকেরই সংশয় ফেরা নিরাপদ হবে কিনা। अब कारोबार तो हम जरूर शुरू करेंगे, लेकिन इसको फिर दोबारा सेटल करते हुए हमें कई दिन लग जाएंगे, क्योंकि जो हमारे लोग यहाँ से मुंतकिल हो चुके हैं दूसरे इलाकों में, उनको आते हुए कुछ देर भी लगेगी। और फिर दूसरी बात यह है कि जब तक कोई बाकायदा सीज फायर के मायदे पर बाकायदा दस्तखत होकर कुछ इसका लाएमल नहीं तय होता, उस वक्त तक मेरा ख्याल लोग वापस नहीं आएंगे। কাশ্মীর সীমান্তের দুপাশে গোলাবর্ষণ বন্ধে সম্মত হয়েছে দুই পরাশক্তি ঠিকই, কিন্তু সীমান্ত নিয়ে কয়েক দশকের পুরনো বিতর্কের রাজনৈতিক সমাধান ছাড়া শান্তি টিকবে কতদিন তা নিয়ে সন্দিহান বাসিন্দারা। স্থানীয়রা বলছেন সাময়িক অস্ত্রবিরতি যথেষ্ট নয়। आलमी दुनिया से अपील करूंगा कि अगर वाकई आप
अमन चाहते हो, आप दोनों मुल्कों को जो कि एटमी मुल्क हैं उनके दरमियान जंगबंदी चाहते हो, तो फिर कश्मीर का मसला फौरी हल करना होगा। सीज़फायर तो कहते हैं कि अच्छी बात है, अगर मोदी सीधे तरीके से कश्मीर को आज़ाद कर देता है, छोड़ देता है, तो वो बेहतर चीज़ है। अगर जंग के बाद अगर वो कश्मीर खाली करे तो इस तरह उसकी भी आवाम महफूज रहेगी, और हमारे भी छोटे बच्चे बातचीत से ये फैसला करते तो ये सबसे बेहतर है। अगर वो नहीं करेगा तो फिर अल्लाह ताला की मदद से हम खुद पूरी कश्मीरी कौम जहाद करेगी। পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ পর্যটককে নিহতের ঘটনায় সীমান্তে ২ সপ্তাহ গোলাগুলির পর গেল বুধবার সরাসরি যুদ্ধে জড়ায় ভারত ও পাকিস্তান। এরপর শনিবার আসে সাময়িক অস্ত্রবিরতির ঘোষণা। প্রায় ৩ দশকের মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী ৪ দিনের সহিংসতায় মিসাইল, ড্রোন ও বিমান হামলা চালিয়েছে দুই দেশ, প্রাণ গেছে অর্ধশতাধিক মানুষের। নুজহাত কামাল, এখন বিশ্ব। ভারত পাকিস্তানের ৮৭ ঘণ্টার যুদ্ধে উভয় দেশের মধ্যে আর্থিক ক্ষতি অন্তত ৮,৭০০ কোটি মার্কিন ডলার। সেই হিসেবে প্রতি ঘণ্টায় ক্ষতি ১০০ কোটি ডলার। সামরিক থেকে বাণিজ্য সব মিলিয়ে পাকিস্তানের চেয়ে কয়েক গুণ বেশি আর্থিক ক্ষতি ভারতের। দ্য নিউজ ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। আর জানাচ্ছেন তৌহিদুর রহমান। ৭ মে রাত ১টা ৫ অপারেশন সিন্দুরের নামে পাকিস্তানে মুহুর্মুহু আক্রমণ শুরু করে ভারতীয় বিমান বাহিনী। মাত্র ২৩ মিনিটের আক্রমণে লক্ষ্যবস্তু করা হয় ৯টি স্থানকে। এরপর অব্যাহত থাকে সংঘাত, বাড়ে উত্তেজনার পারদ। আক্রমণ সফলভাবে প্রতিহত করা ছাড়াও সঠিক লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালায় পাকিস্তান। ১০ মে ভোররাতে অপারেশন বুনিয়ান উল মারসুস নামে পাল্টা আক্রমণের মধ্য দিয়ে ভারতকে শক্ত জবাব দেয় পাকিস্তান। একদিন না যেতেই ১০ মে বিকেলেই পাকিস্তানের সঙ্গে সংঘাতের পথ থেকে সরে আসার সিদ্ধান্ত নেয় ভারত। ৮৭ ঘণ্টা ২৫ মিনিটের লড়াইয়ে দুদেশের অর্থনীতি কতটা ক্ষতির সম্মুখীন হলো তাই এখন বড় প্রশ্ন। দ্য নিউজ ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে দেখা যায় প্রতি ঘণ্টায় উভয় দেশের ক্ষতি হয়েছে অন্তত ১০০ কোটি ডলার। পরিসংখ্যান বলছে ৭ মে থেকে ১০ মে পর্যন্ত ভারতের সামরিক অভিযান বাবদ আনুমানিক ১০ কোটি ডলার খরচ হয়, আর হারানো যুদ্ধবিমানের ক্ষতি ৪০ কোটি ডলার। অন্যদিকে সামরিক অভিযান বাবদ পাকিস্তানের খরচ হয় প্রায় ২.৫ কোটি ডলার। বাইরাক্তার TB2 ড্রোন এবং রাত ক্রুজ মিসাইল ব্যবহারের খরচ হয় অন্তত ৩০ কোটি ডলার। আকাশসীমা বন্ধ থাকায় প্রায় ৪ দিনে পাকিস্তানের বাণিজ্যিক বিমানে ক্ষতি হয়েছে আনুমানিক ২ কোটি ডলার। যেখানে উত্তর ভারতে আকাশসীমা বন্ধ থাকায় প্রতিদিনই গড়ে বাণিজ্যিক বিমানগুলোর ক্ষতি হয়েছে ৮০ লাখ ডলার। একই সময় ভারতের শেয়ার বাজারে মোট মূলধন কমে যায় অন্তত ৮,২০০ কোটি ডলার। ৮৭ ঘণ্টায় পাকিস্তানের পুঁজিবাজারের সূচক ৪.১% কমে যায়, যার ফলে বাজার মূলধনে ক্ষতি হয় ২৫০ কোটি ডলার। এছাড়া ভারতে স্থগিত হয় IPL। এতে টিভি সম্প্রচার, টিকিট বিক্রি ও বিজ্ঞাপন বাবদ ক্ষতি অন্তত ৫ কোটি ডলার। অন্যদিকে পাকিস্তান সুপার লিগ PSL স্থগিত হওয়ায় সম্প্রচার ও সংশ্লিষ্ট খাতে ক্ষতি ১ কোটি ডলার। প্রায় ৪ দিনের সংঘাতে ভারতের পণ্য পরিবহন এবং সরবরাহ চেইন ব্যাহত হওয়ায় ক্ষতি দাঁড়ায় আরও ২০০ কোটি ডলার। সব মিলিয়ে ভারতের আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়ায় প্রায় ৮,৩০০ কোটি মার্কিন ডলার। বিপরীতে পাকিস্তানে ক্ষতির পরিমাণ অন্তত ৪০০ কোটি ডলার। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। বিশ্ব মা দিবসে সারা বিশ্বের মায়েদের নিয়ে নানা আয়োজন হলেও দৃশ্যপট ভিন্ন যুদ্ধক্ষেত্রে। সন্তানের সাথে বিচ্ছেদ কোন মাকে বেশি কাঁদিয়েছে? গাজা সীমান্তের ওপারে সন্তানের অপেক্ষায় থাকা অর্ধশত ইসরায়েলি জননী অন্তত জানেন যে ছেলে বেঁচে আছে। অন্যদিকে সন্তানকে বাঁচাতে তাদের মুখে এক মুঠো খাবার তুলে দিতে লাখো ফিলিস্তিনি মায়ের সংগ্রাম ছাড়িয়েছে গঞ্জনার সব সীমা। এমন অদম্য মায়েদের গল্প শুনব নুজহাত কামালের কাছ থেকে। أطلب من رب العالمين هو اللي ينصر ويجيب حق أطفال حبيب قلبي محمد. أنا اللي ربيته محمد. حرقت على أكثر من ابني نفسه. I haven't seen my son for 580 days. I haven't heard his voice for 580 days. So I wish that no mother will know my pain.
সীমান্তের দুপাশে দুজন মা, একজন চোখের সামনে ছেলে নাতি সহ পুরো পরিবারের নির্মম মৃত্যুর সাক্ষী, সহায় সম্বল হারিয়ে নিঃস্ব ফিলিস্তিনি নারী। অন্যজন ইসরায়েলি মা, যিনি 1.5 বছর ধরে সন্তানকে চোখে না দেখলেও অন্তত এটুকু জানেন যে সন্তান বেঁচে আছে, আশায় আছেন একদিন সন্তান ফিরবে। First of all, to hug him very strong, and I want to tell him that I love him. This is the most important that he needs to know, that we love him. واليوم عملوا جريمة كبيرة، بدنا الجريمة 4 جرائم اليوم. عشان ايش هذا كله؟ مش حرام؟ كلهم بيشتغلوا هدول، بدوروا على رزق اولادهم، هم بقتلوا في الابرياء ليش؟ اللي بدهم اياه يقتلوا، احنا شلنا فيهم. কোন দাড়িপাল্লায় মেপে বলা সম্ভব যে সন্তানের সাথে বিচ্ছেদ কোন মাকে বেশি কাঁদিয়েছে? দশকের পর দশক ধরে ফিলিস্তিনে ধ্বংসযজ্ঞ নতুন কিছু না হলেও আগ্রাসন চালানো ইসরায়েলের জন্য অবশ্য এ এক নতুন অভিজ্ঞতা। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে হামাসের হামলায় নিহত হয় 1200। অপহৃত অর্ধশতাধিক এখনও বন্দী। 1.5 বছর ধরে ইসরায়েলি মায়েরা অপেক্ষায় সন্তান ফেরার। My son is being tortured every day. My son is being starved. He's held by chains in his legs, and he has a life-threatening injury. He has shrapnels all over his body and in his eye, and he can't see in one eye. My son is in terrible conditions. অন্যদিকে 7 অক্টোবরের হামলার প্রতিশোধ হিসেবে গাজায় 1.5 বছরের বেশি সময় ধরে ইসরায়েলি আগ্রাসনে প্রাণ গেছে প্রায় 53,000 ফিলিস্তিনির, যাদের বেশিরভাগই নারী ও শিশু। মধ্যপ্রাচ্যে এই নির্মমতার মধ্যেই প্রতি বছরের মতো মে মাসের 2য় রোববার উদযাপিত হলো বিশ্ব মা দিবস। সারা বিশ্বে মায়েদের ভালোবাসা, আত্মত্যাগ আর অবদানের স্বীকৃতির দিন এটি। দেশে দেশে সন্তানেরা মায়েদের প্রতি এদিন ভালোবাসা জানালেও দৃশ্যপট ভিন্ন গাজার যুদ্ধক্ষেত্রে। কখনো সন্তানের মৃত্যুতে, কখনো ভূমিষ্ঠ হওয়ার পর থেকে অপুষ্ট ক্ষুধার্ত সন্তানের মুখে খাবার তুলে দিতে না পারা ফিলিস্তিনি মায়েদের হাহাকারে কান পাতা দায় অবরুদ্ধ গাজা উপত্যকায়। لدرجة إنه كان نفسي أصرخ للعالم كله انقذوا بنتي من الموت، انقذوا، وعملت مناشدات وطلعت في مناشدات عشان ينقذوا بنتي، بس ما حدش قال. يعني فيش إشي ناكله، فيش طحين ولا في أكل ولا شرب. صرنا نفكر إيش بدنا نعمل، إيش بدنا ناكل. جبنا المعكرونة نقعناها. সুস্থ পরিবেশে সন্তানকে বড় করার কালার এক্সপার্ট জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। ইসরায়েলি আগ্রাসনে খালি হয়েছে লাখ লাখ ফিলিস্তিনি মায়ের বুক। বাকিদের সন্তান প্রজন্ম থেকে প্রজন্ম বেড়ে উঠছে রাষ্ট্রহীন নাগরিক হয়ে। নিজ দেশে কিংবা ভিন দেশে শরণার্থী হয়ে বেঁচে থাকা লাখো ফিলিস্তিনির জন্মলগ্ন থেকেই অনিশ্চয়তাই জীবনের একমাত্র নিশ্চয়তা। নুজহাত কামাল, এখন বিশ্ব। এবার খেলার প্রসঙ্গ। আগামী 15 দিনের মধ্যে কমলাপুর স্টেডিয়াম ও বাফুফের সংলগ্ন প্র্যাকটিস গ্রাউন্ডে নতুন টার্ফ বসাবে বাফুফে। ফেডারেশনের ফ্যাসিলিটিস কমিটির চেয়ারম্যান জানান, ফুটবলারদের ইনজুরির ঝুঁকি কমাতে এবার উন্নত মানের টার্ফ বসানো হবে মাঠে। আরও জানাচ্ছেন তাসওয়ার নাফি। ফুটবল নিয়ে দেশের মানুষের ভাবনাতে আসছে পরিবর্তন, যার ফলশ্রুতিতে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থারও বেড়েছে বেশ কিছু দায়বদ্ধতা। তাই বাফুফের পরিকল্পনাতেও যুক্ত হয়েছে কিছু সংস্কার কাজও। এ যেমন রাজধানীর বাইরে ফুটবলকে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি মাঠগুলোকেও আন্তর্জাতিক মানের করছে ফেডারেশন। শুধু ম্যাচ ভেন্যু নয়, বাফুফের পাশে অনুশীলন মাঠেও বসতে যাচ্ছে নতুন টার্ফ, যার জন্য ইতিমধ্যে শুরু হয়েছে কাজ। জানা যায় চট্টগ্রাম বন্দরে ইতিমধ্যে নেদারল্যান্ডস থেকে চলে এসেছে টার্ফ, ছাড়পত্র পেলেই শুরু হবে কাজ। সমস্যা হচ্ছে দুইটা মাঠই এখন বসে আছে, কেউ খেলতে পারতেছে না। আর শিপমেন্ট অলরেডি হয়ে গেছে, আসতে যতদিন লাগে আর কাজ করতে বেশি দিন সময় লাগবে না। আমার মনে হয় 15 দিনের মধ্যে কাজ শুরু হবে। নতুন টার্ফ বসিয়ে মাঠটিকে বাফুফের এলিট একাডেমির অনুশীলনে কাজে লাগানোর পরিকল্পনা রয়েছে বাফুফের। এছাড়া শুধু এই মাঠটিকেই নয়, কমলাপুরের স্টেডিয়ামেও বসবে নতুন টার্ফ। তাই ভালো মানের টার্ফ নিয়ে আসছে ফুটবল ফেডারেশন, যা হয়তো কিছুটা স্বস্তির দেশের ফুটবলে, বিশেষ করে নারী ফুটবলে।
এটার কোয়ালিটি অনেক ভালো, সম্ভবত এটা নেদারল্যান্ড থেকে আসতেছে, আমার মনে হয় ভালো হবে। তাসওয়ান নাফি, এখন ঢাকা। শেষ করছি এখন বাজার, যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। শেখ হাসিনা, কামাল ও মামুনের বিরুদ্ধে গণহত্যা মামলার তদন্ত প্রতিবেদন আজ ট্রাইব্যুনালে শুরু হবে বিচারের আনুষ্ঠানিকতা। শত চেষ্টায়ও থামছে না ব্যাটারি রিকশার দৌরাত্ম্য, যাত্রী সুরক্ষায় ইজি বাইক তৈরি করছে বুয়েটের প্রকৌশলীরা। যে চেসিস ডিজাইনটা করা হয়েছে এবং যে ওয়েটের এখানে ইস্যু আছে, সেন্টার অফ গ্রাভিটি যেখানে, তাতে 30 কিলোমিটার পর্যন্ত স্পিডে এটা সহজে উল্টে পড়বে না। লবণ চাষের জমি কমায় চিন্তিত চাষিরা। পদ্ধতি পরিবর্তনে এক জমিতেই বছরে 3 লাখ টনের বেশি উৎপাদন বাড়ানো সম্ভব। এবং অস্ত্রবিরতিতে গতি ফিরছে কাশ্মীর উপত্যকায়, দুই পাশে খুলছে দোকানপাট, রাজনৈতিক সমাধান ছাড়া শান্তি নিয়ে সন্দিহান। अब कारोबार तो हम जरूर शुरू करेंगे, लेकिन इसको फिर दोबारा सेटल करते हुए हमें कई दिन लग जाएंगे। मोदी सीधे तरीके से कश्मीर को आज़ाद कर देता है, छोड़ देता है, तो वो बेहतर चीज़ है। এই ছিল এখন বাজারের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।